টোটাল 16,500 টাকা ইনভেস্ট করে আমার ফ্যাক্টরি শুরু হয়েছে প্রথম। ভাই আমাদের এখন বর্তমানে বার্ষিক টার্নওভার আছে হচ্ছে 50 কোটি টাকার উপরে। তাঁতিদের সাথে মিশতাম, তাঁতিদের সুখ দুঃখের কথাগুলো জানতাম। আসলে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, টাকা পে করতো বছরে একবার, 12 মাস পেটে ভাতে খাওয়াই রাখতো। এই কষ্টগুলো মানে সে বিক্রি করতেছে 10,000, একটা তাঁতি এত পরিশ্রম করে বানাচ্ছে, সে পাচ্ছে 1500 টাকা। ব্যাপারটা আমার কাছে খুব ওয়ার্ড লাগছে। অলরেডি কিন্তু বাংলাদেশে তাঁত শিল্পটা নেই, যারা হাতের কাজের তাঁত আছে, হ্যান্ডলুম। একটা হারানোর মেইন কারণ হচ্ছে যে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আসলে আমরা মনে করি আমাদের একটা আউটলেট মানে হচ্ছে একটা সেবা, মানে মানুষ কম পয়সায় ভালো জিনিস কিনতে পারতেছে, মানুষ অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারতেছে। আর ভাই আমরা একটা জিনিস খুব মেনটেন করি, আমরা কটনকে কটনই বলি, আমরা পলিস্টারকে পলিস্টারই বলি, দেশিকে দেশিই বলি। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে সেল করে থাকি। তা হচ্ছে দেশীয় যে একটা কালচার নিয়ে আমরা কাজ করি, এই জিনিসটাকে বরিশালের মানুষ খুব ভালোবাসে। যে টাকা কস্টিং হয়েছে ওই টাকাটা আমার উঠে আসেনি। আমাদের ঘুরে ঘুরে দেখলাম আমার 10 লাখ টাকার লস হচ্ছে। কেন হয়েছে? আমি মেকিং বা কস্টিং ঠিক মতো করতে পারি। তো আমি এই গহনাগাটিগুলো যখন আমি বন্ধক রেখে টাকা এনে বিজনেস করতে গিয়েছি, আমার মনে হলো যেটা পর্যাপ্ত না, আমি একটা কাজ করে সেল করে ফেলি। তাই আমার ওয়াইফকে আমি না জেনে এগুলো সেল করে ফেলছি। বিভিন্ন জায়গা থেকেও আমি লোন ঋণ করেছি এরকম। যখন দেখতাম এগুলো ব্যাকআপ দেওয়ার মতো আমার কোনো রাস্তা নেই, এমন হয়েছে যে আমি ফোন বন্ধ করে ভয়ে, পাওনাদারের ভয়ে, নিজের ওয়াইফের ভয়ে বাসায় যাওয়া বন্ধ করে দিচ্ছি। বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি? হ্যাঁ, সদরঘাট যে বরিশালের যে লঞ্চ টার্মিনাল, এখানে এসে সারা রাত বসে থাকতাম। কমলাপুর রেল স্টেশনে গিয়ে রাতে ঘুমাইছি। পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যাপার হলো মানে ঋণ। মা অন্য জিনিস, মা আসলে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। নতুনদের উদ্দেশ্যে যারা ব্যবসায় আগ্রহী, উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য 2-4টা টিপস। দর্শক, আজকে আমি এমন একজন সফল মানুষের পাশে বসে আছি, যেই সফল মানুষটা আমাদেরকে বলে থাকেন সবসময় যে সফলতার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। এবং তিনি আজকে যে ব্র্যান্ড দাঁড় করিয়েছে, তিনি সবসময় বলে থাকেন যে আমার এই সফলতার পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, তিনি হলো তার মা। তার যে টার্নিং মোমেন্ট, যে মোমেন্টটা ধরে তিনি এই মোমেন্টামে চলে এসেছেন বিজনেসের, সেটি তার মায়ের জন্য। এটি তিনি সব জায়গায় বলেন, সব সময় বলেন। এটা শুনতে এত ভালো লাগে এবং মানে পরাণটা না একেবারে ভরে যায়। আজকে আমরা এরকম একজন উদ্যোক্তার সামনে বসা। উদ্যোক্তা বললে কিন্তু শুধু ভুল হবে, আজকে আমরা একজন ব্যবসায়ীর সামনে বসা, সেটি বললেও ভুল হবে। আজকে এমন একজন মানুষের সামনে আমরা বসা, যার সাথে 300টি পরিবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, যে পরিবারগুলো তার মাধ্যমেই স্বপ্ন দেখে থাকে। আজকে আমরা আছি এমডি আসাদুজ্জামান ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের হ্যালো বরিশাল পরিবারের সবাই ভালো আছে? অবশ্যই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর আস্কিং। হ্যালো বরিশাল পরিবারের সবাই ভালো আছে। এখন কথা হচ্ছে, আসাদ ভাই কে? মানে আসাদ ভাই তাহলে ব্র্যান্ডটা কি? এই আসাদুজ্জামান ভাইয়ের ব্র্যান্ডটার নাম হলো গিয়ে তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশ। আমাদের বরিশালেও এর একটি আউটলেট আছে, সহ আরো কোথায় কোথায় আউটলেট আছে, কিভাবে বিজনেসটি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো তার যে টার্নিং পয়েন্ট নিয়ে যে গল্পটা বলে, সেই গল্পটাই আমরা তার কাছ থেকে শুনবো, তার সফলতার গল্প শুনবো। তাহলে দেরি না করে আমরা শুরু করে দেই। আসাদ ভাই, আপনি ঢাকা থেকে আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য বরিশালে এসেছেন, আমাদের নকে, এবং এসেছেন গতকালকে। আমি এই যে ইতিমধ্যেই দেখেছি আপনি অনেক বিজি, তার মধ্যেও আপনি আমাকে সময়টা দিয়েছেন এবং আমরা এখন রেকর্ড করছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বরিশালের প্রতি আপনার এই ভালোবাসার জন্য। এইটাই একটু জানতে ইচ্ছে করে, কেন মানে এত দূর থেকে এসে হ্যালো বরিশালে, কেন কি? ধন্যবাদ মোহাম্মদ শহীদ ভাইয়া, আর ধন্যবাদ হচ্ছে তার হ্যালো বরিশালের পরিবারের সবাইকে। ভাইয়া আসলে হ্যালো বরিশাল হচ্ছে একটা মায়ার প্ল্যাটফর্ম, ভালোবাসার প্ল্যাটফর্ম, আর হচ্ছে বরিশালের একটা জান, বরিশালের কলিজাই বলা যায়। আর আসলে বিজনেসটা একটা বিষয়, আর হচ্ছে আমাদের মাতৃত্ব, মানে আমাদের দেশের যে আমাদের যে মাতৃভূমি, বা হচ্ছে আমার যে দেশের গ্রামের বাড়ি যে বরিশাল, আমিও বরিশালের ছেলে, এখানটা কিন্তু আলাদা একটা বিষয়। হ্যালো যে বরিশাল যেহেতু বরিশালের একটা অংশ, এটার প্রতি আমার একটা আলাদা স্মৃতি ভালোবাসা অবশ্যই থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো হ্যালো বরিশালের যে কর্ণধার আপনি, আপনার প্রতি আমার একটা আলাদা টান ভালোবাসা সবসময় থাকে।
আর অবভিয়াসলি আপনার জন্য সাধুবাদ যে আপনি আলহামদুলিল্লাহ অনেক বেশি এগিয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি আপনি আপনার স্বার্থে এখানে কাজ করতেছেন না, অবশ্যই আপনি বরিশালকে প্রেজেন্টেশন করতেছেন বিশ্বের দরবারে, যেখানে হচ্ছে একটা সময় এমন হবে যে ইনশাআল্লাহ যে হ্যালো বরিশাল অনেক অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের মতো মানুষ না থাকতে পারে, কিন্তু হ্যালো বরিশাল মানে পরম্পরা জন্মান্তর একদম পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শুনে খুব ভালো লাগলো। আপনার এই কমপ্লিমেন্টগুলো যেন সবগুলোই ফলে আল্লাহ পাকের কাছে সেই দোয়াই করি। এবারে আমি একটু শুরুতে প্রাতিষ্ঠানিক কিছু আলোচনায় আমি যাব ছোট করে, সেটি হলো আপনার প্রাতিষ্ঠানিক ইনফরমেশনগুলো আমাদেরকে যদি দিতেন, হাউ মেনি আউটলেটস ইউ হ্যাভ, এমপ্লয়িজ এটসেট্রা, এগুলো। আমি আসাদ, হ্যাঁ। মোহাম্মদ আসাদুজ্জামান। এক কথায় বলা যায় আমি তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের একজন কামলা। কামলা, আচ্ছা। এটাকে নিয়ে আমি আসি 2017 থেকে। হ্যাঁ, স্টার্টিংটা 2017 থেকে। তো এখন আমাদের টোটাল এমপ্লয়ি আছে 300-এর উপরে, 300+। আচ্ছা। তো 300+ মানে হচ্ছে 300 পরিবার। 300 পরিবার, রাইট। এক একটা পরিবারের সাথে জড়িয়ে আছে 5 জন করে মিনিমাম এভারেজ। রে, তো এক কথায় বলা যায় আমাদের ওসিলায় বা তাঁতবাড়ির ওসিলায় তারা যে তাদের রিজিকের একটা ব্যবস্থাপনা এখান থেকে হচ্ছে বা তারা এখান থেকে আর্নিং করতেছে, এটা অবশেষে এক কথায় বলা যায় আল্লাহ তাআলার রহমত। হুম এটা ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না। হুম আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান যখনই চিন্তা করবে যে আমি অনেকগুলো মানুষ নিয়ে একসাথে কাজ করব, ওই জায়গাটার মধ্যে একটা বরকত বা হচ্ছে বলেন একটা স্বচ্ছতা সবসময়ই থাকবে। আর সামনে আগানোর পিছনে এটাই হচ্ছে মূল মন্ত্র, যে অনেকগুলো টিম এক জায়গায় একসাথে কাজ করলে যে এখানে একটা শক্তি কাজ করবেই। আসলে আমরা সফল কিনা জানি না, আপনার এই হ্যালো বরিশালের মতো একটা পেজে বা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্মে আপনি বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি একটু আগে বললেন যে ভাইয়া আপনি অনেক কষ্ট করে আসছেন, আমি কেন আসবো না? অবশ্যই আসবো, 100 বার আসবো, 200 বার আসবো। আপনি যতবার বলবেন ততবারই আসবো। আর আমি সবাইকে বলবো এখানে আসতে হবে সবাইকে, কারণ হচ্ছে বরিশালকে যারা ভালোবাসে, যারা বরিশালের ছেলে, যারা বরিশালের মানুষ, যারা বরিশালের কর্ণধার, তারা আসবেই, এখানে আসতে হবে। কারণ বরিশালকে প্রেজেন্টেশন করার জন্য হচ্ছে এটা ভালো একটা প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে আমি বলবো তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশে আজকে আপনার এই প্ল্যাটফর্মে এসে আমাদের দুটা কথা বলতে পারতেছে, টাকা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তাঁতবাড়ি যখন শুরু হয়েছিল তখন হচ্ছে আমাদের আসলে অবস্থানটা এমন ছিল যে আমাদের 3 জন এমপ্লয়িকে আমাদের চালানো খুব কষ্ট ছিল। আর আজকে তাঁতবাড়ির যে অবস্থান, 2টা শূন্য যোগ হয়েছে। হ্যাঁ 2টা শূন্য যোগ হয়েছে, 3 থেকে আমাদের এখন 300 ফ্যামিলি আলহামদুলিল্লাহ এখানে আমাদের এমপ্লয়ি আছে, কর্মচারী থেকে কর্মকর্তা এমপ্লয়ি সব মিলিয়ে 300+। তার মানে হচ্ছে এক কথায় বলা যায় তাঁতবাড়ি এখন আর মানে পার্সোনাল নেই, এটা পাবলিক হয়ে গেছে। পাবলিক হয়ে গেছে। পাবলিক হয়ে গেছে। তো আমি সবসময় বরাবরই একটা জিনিস বলতে চাই যে একজন উদ্যোক্তা সফল হওয়াটা আসলে জরুরি কিছু না, একজন উদ্যোক্তা টিকে থাকাটা জরুরি। টিকে থাকলে সফল হবেই। দারুণ, নিউ মেসেজ, এবং আমার কাছে খুব পাওয়ারফুল মেসেজ মনে হয়েছে। এটা অনেক সময় দর্শক না আসে না, আজকে কিন্তু দেখেন সফল কেন। আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো আসাদুজ্জামান ভাই কেন সফল। কারণ আমি নিজে জব করেছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, অ্যাজ ওয়েল আজ আমি এখন বিজনেস করছি, যদিও ছোট ব্যবসায়ী। এই যে বললো সাস্টেনেবিলিটি ইজ ম্যাটার, টিকে থাকা, লেগে থাকা, ওই জায়গাটা থেকেই সফলতা আস্তে আস্তে আসে। সেই গল্পটা আমরা একটু শুনেছি, আজকে আপনারা শুনবেন। তাঁতবাড়ি না ভাইয়া, মানে তাঁত বাড়ি, তাঁতের বাড়ি, তাঁতি ঘর, তাঁতিরা কাজ করছে, এরকম একটা ভাইব আমাদের কাছে আসে। আপনার বিজনেসটা যখন আমরা বরিশালে দেখি, আমাদের পাশেই পুলিশ লাইনে, এটা দেখলেই কিন্তু তা মনে হচ্ছে তাঁতিদের সঙ্গে কানেক্টিভিটি আছে। এই সম্পর্কে আমি এখন একটু জানতে চাচ্ছি। আসলে 2017-তে আমি যখন শুরু করেছি তখন হচ্ছে আমি বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমি নিজে সার্ভিস দিয়েছি। আমি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। ও, আপনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, এবং আপনি আগে জব করতেন? হ্যাঁ। আচ্ছা, ওয়াও ওয়াও, তাহলে তো খুব সুন্দর হলো। আপনি আগে জব করতেন, ফ্যাশন ডিজাইনার ছিলেন, এবং অনেকগুলো কোম্পানির সঙ্গে আপনি কাজ করেছেন। প্লিজ প্লিজ গো হেড। তো সেই সুবাদে হচ্ছে যখন আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে ছিলাম, তাদেরকে সার্ভিস দিয়েছি, আমার সর্বোচ্চতা দেওয়ার আমি ট্রাই করেছি, সে বড় কোম্পানি হোক আর ছোট কোম্পানি হোক। তো তখন আমার কাজটা ছিল তাঁতিদের সাথে। যেমন আমি বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, যেহেতু আমি ডিজাইনার, তো আমি ফ্যাব্রিক্স নিয়েছিলাম, ডিজাইন নিয়েছিলাম, শাড়ি, 3 পিস, 1 পিস, 2 পিস, এইগুলো নিয়ে কাজ করতাম। তো র মেটেরিয়ালস বা র ফ্যাব্রিক্স বলেন, যাই বলেন, এগুলো তাঁতিরা তৈরি করতো। তো ওই প্রজেক্টগুলো আমাকে ভিজিট করতে হতো, বা একটা সময় করতে করতে এমন হয়েছে আমি এটার কনসালটেন্ট হিসাবে আমি চলে গিয়েছিলাম, যে আমি কনসালটেশন করতাম যে আসলে কোন ফ্যাব্রিক্সটা করলে ভালো হবে। তো
কাকে করতেন, কোম্পানিকে নাকি তাঁতিদের, নাকি বোথ এন্ডে? প্রথমে কোম্পানিকে করতাম, পরে দিন হচ্ছে কোম্পানি মনে করতো যে এই লোকটাকে ডিরেক্টলি যদি তাঁতিদের কাছে পাঠানো হয় হয়তোবা আমাদের কম্বিনেশনটা, ভেরিয়েশনটা আরো বেশি বাড়বে। ওকে, তাদের কনফিডেন্স এত বেশি কাজ করতো। আমি নাম বলবো না, বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো ব্র্যান্ড আছে যেই ব্র্যান্ডগুলোকে আমরা এক কথায় এক নামে, ছোট্ট নামে আমরা চিনে ফেলি, যেখানে সবাই হুমড়ি খেয়ে কেনাকাটা করে। তো ওই তাদের সাথে থাকতে পেরে আমিও আজকে তাঁতবাড়ি হয়ে উঠেছি হয়তোবা, না হইলে হয়তোবা আমি তাঁতবাড়িকে এই পর্যায়ে আনতে পারতাম না। ওখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আমি নিয়ে ফেলেছি। তখন তাঁতবাড়িতে কাজের পারপাসে আমার খুব যাওয়া হইতো, যেমন নরসিংদী, মাধবদী, টাঙ্গাইল, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, এই জায়গাগুলোতে খুব বেশি যেতাম, তাঁতিদের সাথে মিশতাম, তাঁতিদের সুখ দুঃখের কথাগুলো জানতাম। আসলে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। অনেকগুলো ব্র্যান্ডের সাথে তারা কাজ করতো, সিজনালি তাদেরকে মৌসুমি টাকা পে করতো, বছরে একবার 12 মাস পেটে পাতে খাওয়াইয়া রাখতো। এই কষ্টগুলো শুনতাম। ভেরি স্যাড। হ্যাঁ, ঠিক আছে। তো তখন হচ্ছে আমি একটা পর্যায়ে চিন্তা করতাম, মানে আসলে হয় কি, আপনি যখন একটা জায়গাতে যাবেন, একটা মানুষের কষ্টের কথা অথবা তার আনন্দের কথাগুলো যখন উপভোগ করবেন, তখন আপনার কাছে হয়তোবা যদি আনন্দের কথাগুলো শুনতে থাকেন আপনার কাছে ভালো লাগবে, যে আসলে ভালো, তো আপনার ভিতরে একটা ফিল কাজ করবে যে সে ভালো আছে, ভালো লাগে শুনতে। আর যখন আপনি তার কষ্টের কথাগুলো শুনবেন আপনার কাছে খারাপ লাগবে। তখন যদি আপনার ভিতরে একটা মেন্টালিটি বা ভালো একটা মানে আপনার মধ্যে যদি একটা ভালো মানুষই কাজ করে, তখন আপনি চিন্তা করবেন যে দেখি আমি কিছু করতে পারি কিনা তাদের জন্য। আসলে প্রথমে বিজনেসটা এখানে আমার কোনো মেইন টার্গেট ছিল না যে আমি তাঁতবাড়ি নামক একটা প্রতিষ্ঠান করে বিজনেস করবো, ব্যাপারটা এরকম না। প্রথম আমার টার্গেট ছিল যে তাঁতিরা এত কষ্ট করে একটা শাড়ি বানায় 10 দিন, 12 দিন, 20 দিন বসে, আর এই শাড়িটার প্রাইস মাত্র, তাদেরকে কস্টিং দেওয়া হয় মাত্র এত, তাহলে কিভাবে কি শাড়িটা তো তারা নেয় বিক্রি করতেছে 10,000 টাকা, কিন্তু সে পাচ্ছে মাত্র হয়তোবা একটা শাড়ি তাকে দিতে সর্বোচ্চ 1500 টাকা। কিভাবে সম্ভব? মানে সে বিক্রি করতেছে 10,000, একটা তাঁতি এত পরিশ্রম করে বানাচ্ছে, সে পাচ্ছে 1500 টাকা। ব্যাপারটা আমার কাছে খুব ওয়ার্ড লাগতো। তো আমি একটা সময় করতাম কি, ওই তাঁতি বাড়িতে গেলে তাদেরকে বলতাম, ভাই তাহলে এই জিনিসগুলো আপনাদের জন্য তো কষ্টকর, একটা সময় তো হয়তো বা তাঁত শিল্পটা থাকবে না। অলরেডি কিন্তু বাংলাদেশে তাঁত শিল্পটা নেই, যারা হাতের কাজের তাঁত আছে, হ্যান্ডলুম, এগুলো কিন্তু একদম কমে গেছে। প্রত্যেকটা অঞ্চলেই দেখা গেছে আগে বাড়ি বাড়িতে কাজ হইতো, যেমন টাঙ্গাইলে, তারপরে সিরাজগঞ্জে, মাধবদী, নরসিংদীতে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তাঁত শিল্প ছিল। এখন কিন্তু এটা হারিয়ে যাচ্ছে। আর এটা হারানোর মেইন কারণ হচ্ছে যে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না আসলে। ওই জায়গাটা থেকে আমার কিউরিয়াসিটির কাজ করলো 2016-17 দিকে। আমি তখন প্রপারলি বেশি মিশতাম তাদের সাথে। তখন তাদেরকে বলতাম, ভাই আমি আপনাদেরকে নিয়ে একটা টিম করতে চাই। কিভাবে? আমি ছোট একটা প্রতিষ্ঠান করব বা একটা অর্গানাইজ করব, যেখানে হচ্ছে আপনাদের ন্যায্য অধিকার নিয়ে বা আপনাদের ন্যায্য মূল্য নিয়ে আমি একটা প্রতিবাদ করব, যে আমাদের কাজের যে ন্যায্য মূল্যটা মাসিক বা হচ্ছে সাপ্তাহিক পে করে দিতে হবে, এত % আমাদেরকে পে করে দিতে হবে। আমরা 100%, 100 টাকার কাজ করলে আমাদেরকে 90% পে করে দিতে হবে। এরকম একটা প্ল্যানিং তাদের সাথে করতেছিলাম। তো তখন তারা বললো, ভাই আপনিও তো নিজেও তো একটা প্রতিষ্ঠান করতে পারেন। তাঁতিদের অনুপ্রেরণায় বা তাঁতিদের ভালোবাসায়, তাদের পারপাসে তখন আমার মনে হলো যে আমি আসলে একটা কিছু করি। তখন যেহেতু তাঁতের মধ্যে ছিলাম, তো ওইখান থেকেই হচ্ছে তাঁতবাড়ি নামকরণ করা, যে আমি একটা প্রতিষ্ঠান করবো, সেটার নাম হবে তাঁতবাড়ি। আমি মানে দিস ইজ ভেরি ফার্স্ট টাইম কোনো ব্র্যান্ডের গল্পটা এত সুন্দর করে আমি শুনলাম। একটা ব্র্যান্ড যে দাঁড়ালো তাঁতবাড়ি, পিছনের গল্পটা যে এত সুন্দর, এবং তাঁতিদের সঙ্গে নিয়েই প্ল্যান করেই তাঁতবাড়ি নামটা আসছে। ভেরি নাইস, ভেরি নাইস। এরই সম্পূরক প্রশ্ন, এবং আমরা আসলে এখন মানে আলোচনায় চলে যাব। সেটি হলো, আমরা একটা চ্যানেলে দেখেছি যে আপনি আপনার শালের গহনা বিক্রি করে সেখান থেকে ব্যবসা করে সফল হয়েছেন, এরকম একটা টাইটেল দিয়ে। আর এক জায়গায় হয়তো আপনি গিয়েছিলেন, সেখানেও তারা আপনার অনেকগুলো ভালো ভালো জিনিস শোনার চেষ্টা করেছে। যেমন এর মধ্যে একটি আছে, আপনি বাসায় না গিয়ে কাজ করে রাতে বাসায় না গিয়ে বাহিরেও থাকতে হয়েছে, আপনাকে বাহিরেও লঞ্চঘাটে বা সদরঘাটে ঘুমাতে হয়েছে। এই যে গল্পগুলো বা এই দুই একটা কথা শুনলে না, মানে ইচ্ছা জাগে যে আপনার গল্পটা শুনি। এখন সেই মোমেন্টাম, যে মোমেন্টামে গিয়ে আপনি যে আজকে আপনি হয়ে উঠলেন, এরকম একটা ব্র্যান্ডের মালিক হয়ে উঠলেন, আপনি আপনার গল্পটা আমাদেরকে একটু শোনাবেন, আপনার সফলতার গল্পটা শুনবো। আসলে ভাই আমি সফল কিনা এটা জানি না, একটা মানুষ সফল কিভাবে হয় আমি তাও জানি না। আমি সফল বলতে যেটা বুঝি আর কি, আমার সাথে যারা আছে, এই যে 300 পরিবার প্লাস আছে, তারপরে হচ্ছে আমার এমপ্লয়ি স্টাফ, কলা কৌশলী যারা আছে, আমার আউটলেটগুলোতে যারা আছে, আমি মনে করি সবাই আমার পরিবার। সবাই ভালো থাকলে আমি ভালো থাকি, আর সবাই সফল মানে আমি সফল। তাঁতবাড়ির অনেক অ্যাসেট আছে, তাঁতবাড়ির 200 কোটি টাকা আছে, 50 কোটি টাকা আছে, তাঁত মানে এটা সফল না।
মানে তাঁতবাড়ির পরিবারের সবাই ভালো আছে, এটাই একটা সফলতা। সবাই ভালো থাকলে সেটাই সফলতা। প্লিজ প্রসিড। তাঁতবাড়ির প্রথম সফলতা বলতে যেটা আমি বুঝি যে আমাদের একটা টার্নিং মোমেন্ট, ভাই অনেকগুলো কষ্ট করছি, তার মাঝখানে হচ্ছে একটা অর্গানাইজ বা হচ্ছে একটা প্রতিষ্ঠান শুরু লগ্নে যে কষ্টগুলো হয় এটা সবারই হয়, তার মানে কিছু থাকে ডিফারেন্ট। তার মাঝখানে হয়তো বা আমারটা ডিফারেন্ট কিনা জানি না, কিছু কষ্ট করেছি, যেটা হচ্ছে যে 2016-17 দিকে যখন প্রথম শুরু করেছি তখন এমন হয়েছে যে স্টার্টিং করছি তাদেরকে নিয়ে এরকম, যেমন করণ ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড আছে, বর্তমান আমাদের চিফ মার্কেটিং এক্সিকিউটিভ, উনি হচ্ছে মোহাম্মদ রিফাত ভাই। তাঁতবাড়ি নামকরণ করার পিছনে ওনারও একটা অবদান আছে। দুজন মিলে হচ্ছে যখন রাস্তা রাস্তায় হাঁটতাম, তাঁতি বাড়িতে যেতাম, তখন উনি আমাকে অনেক হেল্প করছে, ভাইয়া তাহলে আমরা আমাদের নামকরণটা এইভাবে করা যায়, ওনাদের সাথে বসি। তো তাঁতিরা ফিল করতো এই নামটা নিয়ে যে বাহ আমাদের নামে নামকরণ করছে তাঁতবাড়ি, যে হ্যালো বরিশাল টাইপ একটা ফিল আছে। ফিল আছে। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে আমি যেটা বুঝি আর কি ভাই, আপনি এটা ভালোবাসার জায়গা থেকে আপনার হ্যালো বরিশালটা হয়েছে। রাইট। তো তাঁতবাড়িটা এরকম একটা ভালোবাসার জায়গা থেকে হয়েছে। তখন আসলে বুঝি নাই যে তাঁতবাড়ির অবস্থান এরকম অবস্থা যাবে, যে বাংলাদেশে আমাদের এরকম প্রত্যেকটা জেলা শহরে বা হচ্ছে বিভাগীয় শহরে আমাদের তাঁতবাড়ির প্রোডাক্টগুলো যাবে, তাঁতবাড়ির আমাদের যে দেশীয় প্রোডাক্টগুলো আমরা এরকম ছড়াই ছিটাই দিতে পারবো, এরকমটা কখনো ভাবিনি এত অল্পতে। তখন আমরা আসলে কি লেগে থাকলে বা ভালোবাসলে একটা জিনিস বেলা শেষে একটা আসে, একটা ভালো কিছু হয়। এটাই মানে এটা জোর করে পাওয়া যায় না, এটা হচ্ছে কিছু টিম কিছু মানুষ ভালোবেসে, এখানে আপনার মতো কিছু মানুষ আপনার কাছে চলে আসবে অটোমেটিক, আপনাকে ডেকে ডেকে আনতে হবে না। হ্যাঁ, আমার কাছে আমার মতো মানুষ চলে আসছে, অলরেডি আসতেছে। আমাকে যারা ভালোবাসে তারা আমার সাথেই কাজ করে। যেমন হচ্ছে আপনি হ্যালো বরিশাল কেন প্রেজেন্ট করতেছেন, আপনি বরিশালকে ভালোবাসেন, আমি তাঁতবাড়িকে ভালোবাসি, একটা হেরিটেজকে ভালোবাসি, একটা দেশের শিল্পকে ভালোবাসি। আমার মতো যতজন মানুষ আছে তারা আমাকে ভালোবাসবে, এটা স্বাভাবিক একদম। তারা আমি যদি তাদেরকে আমি টাকা নাও দিতে পারি, তারা আমাকে ছেড়ে যাবে না কখনো। এখন অবস্থান যা আছে এখান থেকে যদি আল্লাহ না করুক আমরা জিরোতেও চলে আসি, তাও ছেড়ে যাবে না, এটাই সত্য। আর যে ছেড়ে না দেবে সে আসল মানুষ। আর তাঁতবাড়ির যখন আমরা শুরু করছিলাম 17-তে, তো শুরুটা এমন ছিল যে আমি তখন জব করতাম, জবের পাশাপাশি শুরু করছি আর কি। তখন হচ্ছে এই জিনিসটা এমন হয়েছে যে আমার স্যালারির টাকাগুলো এনে আমি ছোট করে প্রথমে শুরু করছি, যে একটা মেশিন কিনছি, সাথে হচ্ছে তখন প্রথমে একদম শুরুটা এমন হয়েছে যে শালির কাছ থেকে, তখন স্যালারির টাকা দিয়ে মোটামুটি নিজে চলতে পারতাম, শালির কাছ থেকে কিছু টাকা ধার করছি, 10,500 টাকার মতো। 10,500 টাকা। আর নিজের কাছে ছিল হয়তো বা 6,000 টাকা। এখন প্রশ্ন আছে 16,500 টাকা টোটাল। ভাবির কাছ থেকে না কেন? না, ভাবিও দেওয়া, ভাবি তো আমার টাকাই তখন, মানে আমি যা দিই তাই। ভাবিকে আমি দিব কিভাবে? তখন ভাবি আমাকে সবসময় দৌড়ের উপরে রাখতো, যে আমার স্যালারির টাকা এনে আমি সব খরচ করে ফেলি। স্বাভাবিক, দৌড়ের উপর রাখে, সেটা আপনার সঙ্গে ঘর বাঁধছে। একজন ফ্যাশন ডিজাইনার, একটা ব্র্যান্ডে আমি জব করতাম, তখন হচ্ছে এমন হইতো যে স্যালারির টাকা এনে সব খরচ করে ফেলতাম, বাসায় বলতাম না। ফ্যাক্টরিতে ছোট পরিসরে ফ্যাক্টরি শুরু করেছিলাম, তো স্যালারির টাকা এনে সব খরচ করে ফেলতাম। তখন হচ্ছে বাসায় বলতাম এখন আমার স্যালারি হয় নাই। আর একটা মেয়ে মানুষ কিন্তু এই জিনিসগুলো কখনোই মানতে পারে না। তো সে বলতো তোমার তো স্যালারি মানে জবই ভালো আছে, তুমি এই তাঁতবাড়িটারি এগুলো কি করো পাগলের মতো, তাঁতিদের কাছে গিয়ে বসে থাকো, তুমি কি বাংলাদেশে একা মানুষ যে একদম তাঁতিদেরকে সব একদম ঠিক করে ফেলবা, লাইনে এনে ফেলবা? এটা তো একজন মানুষের দ্বারা পসিবল না, যে বাংলাদেশে সব তাঁতিদের দুঃখ দুর্দশা তুমি একদম ঠিক করে ফেলবা। এখন আমার টার্গেট ছিল যে আমি 10 জনের সাথে মিল রেখে চলতে পারি, তাও 10 জন মানুষও তো এখান থেকে কর্মসংস্থান হবে। হবে, অবশ্যই হবে। ওই 10 জন থেকে আরো 10 জন হবে, এইভাবেই তো হবে। একটা মানুষ তো পুরো বাংলাদেশ পারে না, পুরো পৃথিবী পারবে না। একজনের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারাটাও অনেক কিছু। হ্যাঁ, কিন্তু তখন এটা সে বুঝতো না। তখন হচ্ছে উল্টা আমার সাথে সবসময় একটা বনিবনে একটা সমস্যা হইতো আর কি, যে এই টাকা তুমি এনে স্যালারির টাকা খরচ করে ফেলতেছো, মানে সংসারে একটা অশান্তি সবসময় লেগে থাকতো। আর এটার লাগার রিজন একটাই, যে একটা মেয়ে মানুষ কখনোই চায় না যে স্বামীর উপার্জনের টাকাটা বেপথে খরচ হোক। সে ভাবতো এটা বেপথ, মানে এটা কোনো কাজ না, এটা একটা ফালতু কাজ। সে তো জব করতেছে, বিজনেস কেন করবে? তার তাদের প্রতি টান, আর পৃথিবীতে আর কোনো মানুষটাই বাংলাদেশে যে তাদের প্রতি টান থাকবে, আমি যেটা নিয়েছি সেটার প্রতি আমার টান থাকবে। আমার মধ্যে সবসময় দেশের কালচার বা এই শিল্পটাকে ভালো লাগতো, একজন ডিজাইনার হিসাবে হোক বা একজন মানুষ হিসাবে হোক। তো তখন হচ্ছে শুরু করতে গিয়ে দেখলাম যে টাকা আসলে আমি পারতেছি না। তখন হচ্ছে কিছু টাকা শালির কাছ থেকে ধার করেছি আর কি, ওখান থেকেই আসলে শালির কাছ থেকে ধার করছি। তো ওই ধারটাও ছিল আমার ওয়াইফকে দিয়েই করেছে, যে আমাকে কিছু টাকা এনে দাও, আমি কিছু মেশিন কিনবো। একদম ক্লিয়ার হলাম। ক্লিয়ার হওয়া দরকার ছিল আমার, যে কিভাবে এটার সোর্সটা কি ছিল। 10,500, রাইট?
হ্যাঁ 10,500 সেই টাকা। টাকা কি এখনো কি? টোটাল 16,500 টাকা ইনভেস্ট করে আমার ফ্যাক্টরি শুরু হয়েছে প্রথম। 16,500 টাকা। হ্যাঁ দ্য অর্গানাইজেশন স্টার্টেড বাই কি 16,500 টাকা। আজকে অ্যামাউন্টটা এখন বললে তো আবার সমস্যা আছে, আমরা না বলি কত টাকা বা কি রকম একটা ভলিউম এখন। ভাই আমাদের এখন বর্তমানে বার্ষিক টার্নওভার আছে হচ্ছে 50 কোটি টাকার উপরে। 50 কোটি টাকা, মাই গুডনেস, 50 কোটি টাকা। দ্যাট মিনস প্রতি মাসে 4 কোটি টাকার মতো, হ্যাঁ 4 কোটি টাকার মতোই আমাদের টার্নওভার। হোলসেল রিটেল সবগুলো আউটলেট মিলিয়ে আমাদের যে অনলাইন বিজনেস আছে, আমাদের যতগুলো প্ল্যাটফর্ম, তার বাইরে যতগুলো সিস্টার কনসার্ট আছে, হ্যাঁ, সব মিলিয়ে হ্যাভেন, ফুড কর্নার সব মিলিয়ে আমাদের বার্ষিক টার্নওভার আছে 50 কোটি টাকার প্লাস। 16,000 টাকাকে রূপান্তর করলো 50 কোটি টাকায়। সো মানুষটার আরো গল্প না শুনলে হবে বলুন? এখানে কিন্তু আসাদ ভাইয়ের শুধু তার জীবনের গল্পই শুনবো না, আমি চাচ্ছি কি জানেন, আমাদের বরিশালের এই ভিডিওটা যারা দেখছেন, ইয়ুথ বা ইয়াং যারা, তারা তার কাছ থেকে মেসেজ যেন নিতে পারে, সেখান থেকে সেটা দিয়ে তারা যেন বিজনেস গ্রো আপ করাতে পারে। সো গাইস আমার সাথে থাকুন। ভাইয়া আপনি প্লিজ আপনার গল্পটা কন্টিনিউ করেন, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের মেসেজ। তো একটা পর্যায়ে হচ্ছে যখন শুরু করলাম, শুরু করার পরে আমার অনেকগুলো মোমেন্ট গেছে। যেমন একটা ঈদ আসছে, ঈদের সময় আমার বেশি টাকার প্রয়োজন ছিল, ফ্যাক্টরি শুরু করলাম। শুরু করার পরে প্রথমে আমি কিছু স্যাম্পল করেছি, করে পুরো বাংলাদেশে মার্কেটিং করলাম। তো ভালো রেসপন্স পাচ্ছিলাম না। তারপরেও হচ্ছে আমি যেহেতু একজন ডিজাইনার, কিছু স্যাম্পল করে হচ্ছে আমি এগুলো বাসায় রাখতাম। তো বাসায় রাখলে আমার ম্যাডামেরটা কোনোভাবেই সাপোর্ট করতো না, দেখলে আমার সাথে অহেতুক ঝগড়া করতো যে এই স্যাম্পল ট্যাম্পল এগুলো দিয়ে কী হবে, তোমার জবই তো ভালো, ঠিক মতো অফিসে যাও না, এগুলো কী করো না করো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্যাম্পলগুলো দেখতাম, কি সুন্দর হয়েছে স্যাম্পলগুলো, আল্লাহ আমার কাছে ভালো লাগতো যে আমার ফ্যাক্টরির স্যাম্পল। তো প্রথমে রেসপন্স পেতাম না কোথাও থেকে, বিভিন্ন জায়গাতে যেতাম। হ্যাঁ একটা মোমেন্ট আসছে যে এই স্যাম্পলগুলো নিয়ে যখন আমি পুরো বাংলাদেশ ঘোরা শুরু করলাম, বিভিন্ন জায়গা থেকে ভালো একটা আসলো, রেসপন্স আসলো যে ভাই এগুলো আমাদেরকে প্রোডাকশন করে দেন। তো এইগুলো প্রোডাকশন করতে গেলে তো অনেক টাকার ব্যাপার, অনেক টাকার প্রয়োজন। তখন হচ্ছে আমি ধার দেনা করে যেভাবে হোক ফ্যাক্টরিটা একটু বড় করলাম, ট্রাই করলাম আর কি। একটা একটা মেশিন ছিল, সেখানে আমি 5টা মেশিন বানানোর ট্রাই করলাম। যখন এটা করলাম, করার পরে আমি প্রোডাকশন শুরু করলাম। তো সেই প্রোডাকশন করতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে প্রথম বছর আমি ঈদের টার্গেট নিলাম, এই বছর ঈদে এতগুলো প্রোডাক্ট আমি প্রোডাকশন করবেন। হ্যাঁ প্রোডাকশন করার পরে দিন হচ্ছে ঈদের সময় তো আমার টাকাগুলো বের হয়ে যাবে। তখন আমি করলাম কি যে আমার বউয়ের কাছে আবার শরণাপন্ন হইলাম যে কি করা যায়। তখন বললাম আমি কিছু করতে পারবো না। আমি বললাম তাহলে একটা কাজ করো, বাসায় যে স্বর্ণ গহনাগুলো আছে, তোমার যে অর্নামেন্টগুলো আছে, জুয়েলারিগুলো আছে, এগুলো আমাকে দাও, আমি কিছু একটা করি। এমনকি ওগুলোতে পর্যাপ্ত টাকা হবে না ভেবে আমি বললাম তাহলে আমার শালীর গহনাগুলো এনে দাও, ওগুলো আমার লাগবে। হ্যাঁ সে এনে দিল, আমাকে দিয়েছে। মানে বেলা শেষে ঝগড়াঝাটি যাই করুক না কেন, সাপোর্টটা দিত। এটা ট্রু। ঝগড়াঝাটি যাই করতো না কেন, সাপোর্টটা দিত। প্রমাণ তো সেটা একটা মেয়ে মানুষ এমনই হয়, ভয় পায়, কিন্তু কথা হলো যে হাজবেন্ডের ব্যাপারে সাপোর্ট দিবে, সে নিষেধ করবে, ঝগড়া করবে, আবার সাপোর্ট দিবে। সে আমাকে পর্যাপ্ত সাপোর্ট দিয়েছে। তার মাঝখানে এই সাপোর্টটা অনেক বড় ছিল যে তার বোনের গহনাগাটিও আমাকে দিয়েছে। তো আমি এই গহনাগাটিগুলো যখন আমি বন্ধক রেখে টাকা এনে বিজনেস করতে গিয়েছি, আমার মনে হলো যে এটা পর্যাপ্ত না, আমি একটা কাজ করি, এটা সেল করে ফেলি। তাই আমার ওয়াইফকে আমি না জেনে এগুলো সেল করে ফেলছি। হায় হায়, তার গহনা সেল করে ফেলেছেন আপনি? হ্যাঁ। তো এটা সেল করার পরে আমি চিন্তা করছি কিছুদিন পরে উনি তো জানবে না এটা আমি সেল করে ফেলছি। তখন আমি ব্যবসায় এত আসক্ত ছিলাম, তাৎবারিকে নিয়ে এতটাই আসক্ত ছিলাম যে আমার মনে হলো যে আমি এগুলো সেল করলে পর্যাপ্ত টাকা পাবো, হয়তো আরো বেশি টাকা পাবো। আমি সেল করে দিয়েছি। সেল করার পরে যখন ওই সিজন শেষে সব প্রোডাক্ট সেল করে, আবার এগুলা মানে ফিরিয়ে দেওয়ার একটা টাইম থাকে না, যে 3 মাস 6 মাসের জন্য আমি এগুলো বন্ধক রাখছি, এরকম ব্যাপারটা আমি জানতাম না। আমার এমপ্লয়ি স্টাফ দু একজন ছিল, তারাই বলতো ওই জায়গাতে এগুলা বন্ধক রাখা যায় বা সেল করা যায়। তো তখন গিয়ে আমার ওয়াইফ বলতো যে ওইগুলো কোথায়, এনে দাও, এনে দেওয়ার সময় হয়েছে। তখন একটা সিজনে গিয়ে এমন হয়েছে যে আমি আমার যে প্রোডাক্ট আমি বানিয়েছি সেল করার পরে দেখলাম যে আসলে আমার যে টাকা কস্টিং হয়েছে ওই টাকাটা আমার উঠে আসে নাই। আমি ঘুরে ঘুরে দেখলাম আমার 10 টাকা আরো লস হয়েছে। কেন হয়েছে? আমি মেকিং বা কস্টিং ঠিক মতো করতে পারিনি। প্রোডাক্ট সেল হয়েছে কিন্তু কস্টিং ঠিক মতো করতে পারিনি। মানে যেই দামে আমি কস্টিং মানে প্রোডাকশন করছি, যেমন একটা পাঞ্জাবি যদি আমি বা একটা 2 পিস 1 পিস যদি আমি প্রোডাকশন করে দেখি 800 টাকায় বা 900 টাকায়, আমি কস্টিং না করে সেল করে ফেলছি 750 টাকায়। মানে কস্টিং করতে পারিনি, প্রাথমিক পর্যায়ে যা হয় আর কি। তো আমি গিয়ে দেখলাম যে আসলে ওই গহনাগাটি এনে দেওয়ার মতো আমার আর কি নাই, অবস্থান নাই, শেষ। তারপরে হচ্ছে আবার বিভিন্ন জায়গা থেকেও আমি লোন ঋণ করেছি এরকম। এখন হচ্ছে ওইগুলো আমি যখন দেখতাম এগুলো ব্যাকআপ দেওয়ার মতো আমার কোনো রাস্তা নেই,
এমন হয়েছে যে আমি ফোন বন্ধ করে ভয়ে, পাওনাদারের ভয়ে, নিজের ওয়াইফের ভয়ে, শালির ভয়ে, আরে কি বলবে, বাসায় যাওয়া বন্ধ করে দিচ্ছি। বাসা যাওয়া বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, অফিস থেকে যখন কোথায় যেতেন, কোথায়? ফ্যাক্টরি থেকে যখন বাসায় রওনা করতাম তখন চিন্তা করতাম আজকে বাসায় গেলে তো খবর আছে, আমার শালি আসবে, অমুক আসবে, সমুক আসবে, অমুক পাওনাদার আসবে, সর্বপ্রথম তো আমার বউ আল্লাহ খাইছে। তখন হচ্ছে করতাম কি, ফোন বন্ধ করে আপনার চিন্তা করতাম কোথায় যাব, রাত তো অনেক হয়ে গেছে, ফোন বন্ধ করে সদরঘাটে, তখন নদী পার হয়ে আমার বাসায় যাওয়া লাগতো। তারপর বলুন। সদরঘাট নদীর ওপারে কেরানীগঞ্জে আমার বাসা ছিল, তখন পার হয়ে বাসায় যাওয়া লাগতো। তখন আমি ওই সদরঘাট যে বরিশালের যে লঞ্চ টার্মিনাল, হ্যাঁ, এখানে এসে সারা রাত বসে থাকতাম। লঞ্চ ঘাটে মানে সদরঘাটে? লঞ্চ টার্মিনালে। লঞ্চ টার্মিনালে বসে থাকতো। আর আমার কাছে মনে হতো ভাবা যায়? সেফ জোন, এখানে সারাদিন থাকি। মানে এখানে সন্ধ্যাবেলা আসতাম, সারাদিন বসে থাকতাম, মানে সারা রাত বসে থাকতাম, পরের দিন সারাদিনও বসে থাকতাম। আর আবার মনে হতো যে না, এখন তো বাসায় অনেক বেশি টেনশন করতেছে, হয়তো এমন হয়তো এক রাত একদিন পরে ফোন খুলতাম, তখন বাসায় গিয়ে যখন বাসা থেকে যখন বলতো এই কোথায়, তাড়াতাড়ি বাসায় আসো, তখন বাসায় যাইতাম। যাওয়ার পর একটা না একটা ব্যবস্থা হইতেই, চিন্তা করতাম শালিরটাই তো বিক্রি করছি আর কি, তখন বুঝাই বলতাম এই অবস্থা আর কি। তো একাধিকবার এমন হয়েছে যে আবার ফলো আপ করছি ব্যবসায়, আবার ফলো আপ করছি, এরকম একাধিকবার হয়েছে যে কমলাপুর রেল স্টেশনে গিয়ে রাতে ঘুমাইছি। কমলা? হ্যাঁ, অনেকবার এমন হয়েছে। মানে আমি চিন্তা করতাম তখন সেফ জোন কোনটা, কারণ এখানে সারা রাত তো মানুষের আনাগোনা থাকে, মানুষ আসা যাওয়া করে, পুলিশি কোনো ঝামেলা থাকবে না, ছিনতাইকারী নাই, রেল স্টেশন মানে হচ্ছে এখানে সারা রাত্রই মানে এখানে যাত্রী থাকে। তা আমার কাছে মনে হতো সেফ জোন, গিয়ে বসে থাকতাম। এরকম একাধিকবার হয়েছে ভাইয়া। আবার এরকম হয়েছে ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি, 3 মাস 4 মাস ফ্যাক্টরি বন্ধ থাকতো। তো এই মোমেন্টটা গেছে অনেক দিন। হ্যাঁ, একটা সময় এসে যখন লকডাউনের পরে 2021-এর পর, 21-এর দিকে আর কি, 20-এর পর 21-এর দিকে, যখন পারিবারিকভাবে আমার ওয়াইফ যখন দেখলো আসলে পাগলামি করতেছি, যে এই ব্যবসাটা আমাকে করতেই হবে, মানে একটু উঠি আবার পড়ে যাই, সিঁড়ি দিয়ে বাইরে উঠি আবার পড়ে যাই, তখন হচ্ছে আমার ওয়াইফ সে বললো আর কি, বসলো যে আসলে তুমি কি করতে চাও, বিজনেসটা কি করতে পারবো? আমি বললাম অবশ্যই পারবো, আমি এত দূর আগাইছি, আমি তাঁতবাড়িটা নিয়ে এত দূর আগাইছি, মোটামুটি তো কিছু মানুষ বাংলাদেশে তাঁতবাড়িটাকে চিনে, বা হচ্ছে তাঁতিরাও তো এখান থেকে একটু উপকৃত হচ্ছে। হ্যাঁ, তাঁতিদের পেমেন্টগুলো ঠিক মতো দিয়ে দিতাম, কিন্তু ওই যে আপনার মানে প্রিন্সিপাল তো আমার যে ছিল। ওয়ার্কার আছে তাদের পেমেন্ট দিয়ে দিতাম ঠিকই, কিন্তু আমার ব্যালেন্সে জিরো থাকতো বেলা শেষে। কিন্তু আমার খারাপ লাগতো না, খারাপ লাগতো মানুষ যে আমাকে ইনসাল্ট করতো বা পাওনা দ্বারা ইনসাল্ট করতো, এই জিনিসগুলো খারাপ লাগতো। মানে এটা পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যাপার হলো মানে ঋণ। মারিন। ঋণগ্রস্ত থাকলে মানুষ সবসময় হতাশ থাকে, সংসারে অশান্তি থাকে, মানে নিজে মানসিকভাবে ভেঙে পড়ে, মানুষ তখন ট্রমায় চলে যায়। আর এটা আমার ক্ষেত্রে হয়েছে অনেকবার। তখন আমি হাল ছাড়ি নাই কখনো। তখন হচ্ছে হয়তোবা আমার সহধর্মিনী সে বুঝতে পারছে যে আসলে সেই জিনিসটাকে মনে প্রাণে গেঁথে নিয়েছে, এখান থেকে তাকে কোনোভাবেই সরানো যাবে না। তখন সে অফিসিয়ালি ভাবে একটা স্বীকৃতি দিল আর কি, তার অফিসিয়ালি ভাবে আর কি, পারিবারিক অফিসিয়াল স্বীকৃতি দিল যে আসলে কি করতে চাও। হ্যাঁ, তাইলে এটা 2021 সালে সেই শক্ত করে হাল ধরছে, তাহলে একটা কাজ করি, ওকে। তুমি জব ছেড়ো না, জবটা করতে থাকো, ফ্যাক্টরিতে আমি একটু নিজের সময় দিই, তুমি যে ওই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসো, এখানে তোমার একটা ক্ষতি হয়, করতে থাকো। আর যতদিন না পর্যন্ত তাঁতবাড়ির অবস্থানটা একটা শক্ত জায়গায় যাবে, অতদিন পর্যন্ত জব ছাড়া যাবে না। তো ওই বছর হচ্ছে সে আমাকে আরো কিছু টাকা এটা আপনি তো অনেক খুশি না এই সময়, হ্যাঁ, এই সময়টা, সে বসে, মোমেন্টটা। হ্যাঁ, সে মানে শেষ এতদিন তো আনঅফিসিয়ালি ভাবে কাজ করছি আমি, মানে তখন বউ অফিসিয়াল ভাবে যুক্ত ছিল না, এখন ঘরের বউ অফিসিয়ালি ভাবে যুক্ত হয়েছে যে করতে পারো। তখন সে বললো একটা করো, কিছু একটা করি, আসো দুজন মিলেই করি। তখন সে আমাকে একটা সাপোর্ট দেওয়া শুরু করলো, আবার একটা টাকার যোগান সে দিল আমাকে। দেওয়ার পরে সেই আবার শালির কাছ থেকে, আবারও শালির কাছ থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আমাকে এনে দিল। আমি আমার মায়ের কাছেও গিয়েছি, মা ডিরেক্ট বললো যে না বাবা, কোনো সম্পদ বিক্রি করে, বা আমি বলছিলাম একটা জমি টমি বিক্রি করে দাও। আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাবার সম্পদ আছে, অ্যাসেট আছে। আমার বাবা, আমরা 3 ভাই 5 বোন, সবাইকে আলহামদুলিল্লাহ পড়ালেখা করিয়েছে, এই পর্যন্ত এনেছে। তার মধ্যে হয়তোবা একটা পরিবারের, একটা ফ্যামিলির সবার অবস্থান তো সমান থাকে না। থাকবেন, এক একজন এক এক রকম থাকবে, এক একজন এক এক মাইন্ডের থাকবে। তো আমার একটা চিন্তাধারা ছিল যে হয়তোবা মায়ের কাছে বললে এই মুহূর্তে কিছু টাকা আমাকে দিবে। তো প্রথমে কিন্তু আমি হোলসেল দিয়ে শুরু করছি, হোলসেলটা একটা জায়গায় নিয়েছি। তো বউ যখন আমাকে এই সাপোর্টটা দিল, আমার বউ, জিনিসটা এমন হয়েছে যে তখন হচ্ছে আমার মধ্যে একটা ফুরফুরা কাজ করতো যে এখন মনে হয় কিছু একটা করতে পারবো। এর আগে দোটানা ছিল সবসময়, আসলে বাসায় গিয়ে কি বলবো, অমুককে কি বলবো, মানে সবসময় কনফিউজ ছিলাম, মানে শান্তি পাইতাম না। যখন এটা দুজন মিলে শুরু করলাম, তখন হচ্ছে এমন হয়েছে যে ওই বছর আমরা যতগুলো প্রোডাক্ট আমরা বানাইছি হোলসেল, পাঞ্জাবি, পাজামা, শার্ট, আমার তখন আইটেম ছিল শুধু অনলি। তখন হচ্ছে ওই বছর আমাদের ব্যবসার একটা টার্নিং মোমেন্ট চলে আসছে 2021-এ। আমি জবও করতাম, পাশাপাশি আমার বিজনেসটাও
চলতেছে। এমন ভাবে সেল হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের স্টক প্রপারলি একদম খালি হয়ে গেছে। আর ওই বছর আমাদের একটা ভালো একটা রিটার্ন আসছে। ROI। হ্যাঁ, আর তখন মনে হইলো যে একটা বিজনেস করতেছি বা কিছু মানুষকে নিয়ে একটা প্রতিষ্ঠান যে আমি করছি, আমরা মোটামুটি একটা সাকসেস। আর্নিং কত হয়েছে সেটা কোনো বিষয় না, মানে একটা সফল প্রান্তে ভ্যালু আসছি। চেইনটা ঠিক আছে। হ্যাঁ, তো তখন গিয়ে হচ্ছে আমরা ট্রাই করলাম যে তাঁতবাড়ি তো আসলে এমন একটা নাম, একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। আমরা এটা একটু রিটেল করি, আমরা Retail বিভিন্ন করি। জায়গাতে আউটলেট করি, একটু সরাই সিটাই। তখন দেন হচ্ছে আমরা 2021-22 হচ্ছে আমরা একটু রিটেলে চলে আসলাম। ঢাকা র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতে আমরা একটা প্রথম আউটলেট ট্রাই র্যাঙ্কিং করলাম। স্ট্রিট ওয়ারি, ওয়ারিতে, যেখানে হচ্ছে এক কথায় বলা যায় পুরান ঢাকার রাজধানী এটা। পুরান ঢাকার রাজধানী বলে। হ্যাঁ, পুরান ঢাকার রাজধানী হচ্ছে ওয়ারি। কোনো ব্র্যান্ড যদি বলে আমি ব্র্যান্ডিং শুরু করব, আমার কালচারকে, আমার হেরিটেজকে, আমার সত্তাকে, আমার আস্থাকে, আমার নিজের জাত চেনাবো, তাহলে ওয়ারি যেতেই হবে। ওয়ারি থেকেই সবাই শুরু করে। আমি আমার তাঁতবাড়ির জাতকে, আমার তাঁতবাড়ির আবেগকে চেনানোর জন্য আমি ওয়ারি গিয়েছি। ওই ওয়ারিতে যখন আমরা আউটলেট নিতে যাই, তখন আমাদের জন্য আবার একটা টার্নিং মোমেন্ট চলে আসছে। এখন আমাদের আবার টাকার দরকার। একটা আউটলেট নিতে গেলে মিনিমাম 1 কোটি টাকা আমাদের বাজেট থাকে, মিনিমাম। উপরে 2 থেকে 2.5 কোটি টাকা। এত টাকা কোথায় পাবো? আমার কাছে তো আছে 50 লাখ টাকা, 60 লাখ টাকা। আমার ব্যবসার ক্যাশ বাদে যেটা হচ্ছে আমার অ্যাসেট, তো যেটা ইনভেস্ট আছে ফ্যাক্টরি, আমার প্রোডাক্ট, সেটা তো আলাদা বিষয়, মার্কেটে বাকি থাকে আলাদা বিষয়, হোলসেলে। এখন হচ্ছে আমার টাকা দরকার। তখন আমার মায়ের শরণাপন্ন হয়েছে, মা আমাকে একটা দেখো, একটা টাকা দেওয়া যায় কিনা। তো মা ডিরেক্ট বলে দিছে, না বাবা, ফ্যামিলির মানে তোমার বাবার কোনো পৈতৃক সম্পত্তি বিক্রি করে কোনো টাকা দেওয়া যাবে না, যেহেতু আমাদের তোমার বাবা কোনো ক্যাশ টাকা রেখে যায়, দেওয়া যাবে না এগুলো। তো আমি ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছি, মা যেটা বলছে আমি মেনে নিয়েছি, চলে আসছি। মা বললো তুমি ট্রাই করো, হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ট্রাই করলাম, যে কোনোভাবে হোক। আলহামদুলিল্লাহ ফ্যাব্রিক্স, তারপরে হচ্ছে লোকেশন, আমাদের যে ঘর, আমাদের যে দোকান ঘর, এগুলো হচ্ছে অ্যাডভান্সেস, মানে টোটাল মিলিয়ে টিলিয়ে আমাদের যে ইনভেস্টমেন্ট হয়েছে, হয়তো সবাই একটা তাঁতবাড়ি নামক প্রতিষ্ঠানকে ভালোবেসে একটা ফ্যাসিলিটি দিয়েছে সবাই। আমাদের প্রথম আউটলেট হয়েছে ওয়ারিতে। ওয়ারির পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের আউটলেট হচ্ছে নরসিংদী বেলাবতে। তারপরে হচ্ছে আপনার আপনার হ্যালো বরিশালের পাশেই, হ্যালো বরিশালের পাশেই পুলিশ লাইন, পুলিশ লাইন রোড বরিশালে। এখন হচ্ছে ভাইয়া এখানে বরিশালে আসলে কেন আসলাম, বরিশালে আসার পিছনে 2টা রিজন। একটা হচ্ছে বরিশালের মানুষ হচ্ছে তাঁতবাড়ির আমাদের যে প্রোডাক্টের যে লাইন বা হচ্ছে দেশীয় যে একটা কালচার নিয়ে আমরা কাজ করি, এই জিনিসটাকে বরিশালের মানুষ খুব ভালোবাসে। বরিশাল আমার প্রাণের শহর, আমার মাতৃভূমি। আর মাতৃভূমির একটা টান অবশ্যই থাকবে, তো সবারই থাকে, হয়তোবা কারো কম কারো বেশি। এই টানে, এক টানে, মানে টানের স্রোতে চলে আসছি যে বরিশাল আমাকে যেতেই হবে। কারণ আমার ভালো লাগাটা, ভালোবাসার জায়গাগুলো, আমি যেই ভালো জিনিসগুলো উপভোগ করতেছি, আমার দেশের মানুষ যদি এই জিনিসগুলো না পায়, আমি চিন্তা করছি এখানে আসলে, এখানে তো বরিশালের কিছু এমপ্লয় এখানে আসবে, কিছু স্টাফ আসবে, এদের একটা কর্মসংস্থান হবে। বরিশাল নিয়ে আমার ভাইয়া আরো অনেক বড় বড় চিন্তা আছে, যেটা হয়তোবা অনেক বড় চিন্তা আছে, সেটা আবার আরেকটা নয় আরেকটা গল্পতে বলবো। হ্যাঁ, সেটা অবশ্যই। চিন্তাগুলোকে আপনি জানাবেন মানুষকে, জানালে এবং আপনি যদি এখানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন, মানুষের এটা জানা উচিত, যাতে মানুষ সেখানে সুযোগ পায়। আর একটা কথা বলবো আপনাকে, যে আপনি যে আমাদের বরিশাল তাঁতবাড়িটা করেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। মানে আমাদের বরিশালে আড়ং, তাঁতবাড়ি সহ এরকম ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, ব্র্যান্ডেড সবগুলো আসলে আমাদেরই ভালো লাগে যে আমাদের শহরটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ভালো ভালো ব্র্যান্ডের সব আসছে। এজন্য আপনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্লিজ গো অ্যাহেড। বরিশাল নিয়ে আমার আরো বড় চিন্তা ভাবনা হচ্ছে, বরিশালে আমি চাচ্ছি যে তাঁতবাড়ি তো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমি চাচ্ছি কিন্তু নন প্রফিট অর্গানাইজ করার জন্য, নন প্রফিট অর্গানাইজেশন করার জন্য, যেটা হচ্ছে একমাত্র বরিশালের যারা আছে, আমাদের বরিশালের ভাইরা আছে এখানে, তাদেরকে নিয়ে একটা টিম গঠন করবো, ইনশাল্লাহ করবো, যেটার সাথে হয়তোবা সেটার স্বপ্ন আমি একা না, মাহমুদ হোসেন হ্যালো বরিশালের কর্ণধার তাকে নিয়েই করবো ইনশাল্লাহ। কারণ আমি যেটা বুঝি যে একটা অর্গানাইজ করতে গেলে একার পক্ষে কখনোই সম্ভব না, বা একা করা পসিবলও না, বা একা করা উচিত না। যেখানে হয়তোবা আপনি দিক নির্দেশনা দিবেন আর আমি দিক নির্দেশনা দিব, দুজন মিলে ভালো একটা কিছু করব, জাস্ট নন প্রফিট। এখান থেকে কেউ বেনিফিটেড হবে না, কেউ যদি মনে করে আমি বেনিফিট করব, প্রফিট করব, সেটা হবে না। জাস্ট সেবামূলক কিছু কার্যক্রম হবে, যেটা একমাত্র হচ্ছে বরিশালের মানুষকে নিয়ে। কারণ হচ্ছে বরিশাল হচ্ছে আপনার আবেগের জায়গা, আমারও আবেগের জায়গা। এখানে আমি আপনাদেরকে একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। বরিশালে কিন্তু অনেক ব্যবসায়ীরা আছেন, বরিশালের ছেলে কিন্তু ঢাকায় ব্যবসা করছেন বা বিভিন্ন জায়গায় ব্যবসা করছেন। বরিশালে
তারা হয়তো আসেনও না, বরিশাল নিয়ে হয়তো কথা বলেনও না, হয়তো বরিশালকে ভুলেও গেছেন। একটা জিনিস খেয়াল করেছেন, আসাদ ভাই কিন্তু বারবারই মাটির টানে এখানে আসছেন, এই জায়গাটা নিয়ে এসে কথা বলছেন। এখানের মানুষের জন্য একটু একটু করে করার আগ্রহ তার তৈরি হচ্ছে। আচ্ছা, ধরেন করতে পারেনি, তাও তো তাকে এজন্য সাধুবাদ দেওয়া উচিত যে সে এটা নিয়ে কথা বলছে। তো এটাই একটু অন্যদের সঙ্গে তার আলাদাকরণের একটা কিন্তু অন্যতম উপকরণ, যার মাধ্যমে তাকে আমরা আলাদা করলাম এবং হ্যালো বরিশালে ইনভাইট করলাম। আমাদের লাগবে, বলে না দেশি ভয়েস, আমাদের লাগবে এরকম দেশি ভয়েস, যাদের মাধ্যমে বরিশালটা ওয়ার্ল্ডে, ইভেন সারা দেশে ফ্লারিশ করবে। প্লিজ ভাই, অবশ্যই বরিশালে যদি আমরা এরকম কিছু চিন্তা ভাবনা করি, বরিশালের মানুষের আন্তরিকতা, ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দিতে হবে। হ্যালো বরিশালকেও ভালোবাসতে হবে, তাঁতবাড়িকেও ভালোবাসতে হবে। একটা জায়গায় যদি আপনি কিছু করতে চান, তার পিছনে অনেকগুলো মানুষের ভালোবাসা আরো থাকতে হবে। আপনাকে যদি মানুষ সাপোর্ট না করে, তাঁতবাড়িকে যদি সাপোর্ট না করে, সেটা কখনোই পসিবল না। হ্যাঁ না, একা একা কখনোই সামনে আগানো যাবে না। আমরা এখন হচ্ছে তাঁতবাড়িটা চাচ্ছি যে তাঁতবাড়ি একটা শক্ত অবস্থানে গেলেই হচ্ছে আরেকটা কিছু আমরা করতে পারবো। আগে হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা শক্ত হতে হবে। বরিশালে যে আমাদের তাঁতবাড়ি একটা আউটলেট আছে, সেটাও কিন্তু শক্ত একটা অবস্থানে যেতে হবে। তারপরে দেন হচ্ছে আমরা নন প্রফিট আমরা চিন্তা ভাবনা করতে পারবো যে আসলে না, বরিশাল মানুষ আমাদেরকে নিচ্ছে, ভালোবাসতেছে। আপনি আমি একা যদি কিছু শুরু করি আর সেখানে যদি সাপোর্ট না পাই, সেটা আসলেই কখনো পসিবল না। আর আমাদের হচ্ছে আরো যে আউটলেট গুলো আছে, সেটা হচ্ছে বর্তমানে আমরা চিটাগাং একটা আউটলেট নিয়েছি। চিটাগাংয়ে? হ্যাঁ, চিটাগাং ওয়াসার দারুণ মোড়ে। জায়গা। তো আসলে ওয়াসার মোড়, জিএসসির মোড়, যেটা চিটাগাং এর একদম প্রাণ কেন্দ্র হ্যাঁ, বলা প্রাণ যায়। কেন্দ্র, ওখানে আমরা গিয়ে থাকতাম। তো ভালো লাগে সব জায়গায়, তার মধ্যে বরিশালটা আসলে অনেক বেশি, কারণ হচ্ছে মাতৃভূমি। হ্যাঁ। আর কেউ যদি কিছু বেলা শেষে কেউ যদি মরে যায়, চিন্তা করে যে আমার লাশটা যেন বেলা শেষে আমার পারিবারিক কবরস্থানে যায়, সেটা বরিশাল হোক আর দিনাজপুরে হোক। যেহেতু আমি বরিশালের মানুষ, আমিও ট্রাই করবো যে আমার লাশটা যেন বরিশালেই যায়। ইমোশনাল। তো কিছু জায়গা থাকে যেখানে আসলে প্রফিট বেনিফিট এগুলো হিসেব করা যায় না কখনো, এগুলো হিসেবের বাইরের একটা বিষয়। এখন তাঁতবাড়ির অবস্থানটা ভাই এমন হয়েছে যে আজকে আমাদের সাথে যারা আছে, যারা যুক্ত আছে, সবাই তাঁতবাড়িকে অবশ্যই ভালোবাসে। আর এর মাঝখানে হচ্ছে ভাই অনেক বাধা বিঘ্ন পার করে আমরা এই পর্যন্ত এসেছি। আর আরো কিছু ভাইয়া অনেক গল্প আছে, যেটা বলতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন। এত সময় হয়তো বা আপনারও হবে না, আমারও হবে না, দর্শক কেন হয় পরে আরেক সময় আমরা গল্প বলবো। এর মাঝখানে আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মনে পড়ে যে আমার ব্যবসার শুরুর দিকে এমন একটা ঘটনা হয়েছে যে আমার মায়ের প্রতি কখনোই আমার ক্ষোভ ছিল না, বা হচ্ছে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ওই ফ্যামিলিগতভাবে বা হয়তো বা আমাকে কোনো অর্থনৈতিক সাপোর্ট দিতে পারে নাই, তারপর হচ্ছে সবসময় চিন্তা করতাম মা তো মাই। তো আমার একটা সিস্টেম আছে যে আমি প্রত্যেক মাসেই আমার মাকে মানে আমার ইনকাম কম ছিল বেশি ছিল, আমার মাকে আমি একটা হাত খরচের টাকা দিতাম সব সময়। তো একবার ঈদে এমন হয়েছে যে সবাইকে টাকা দিয়ে মায়ের বাসায় দেখা করতে গিয়েছি, অনলি আমার পকেটে মাত্র 4,000 টাকা ছিল। ওয়ার্কার পেমেন্ট, তাঁতিদের পেমেন্ট দিয়ে, সব দিয়ে মাত্র 4,000 টাকা ছিল। তো আমার মাকে এটা আমি বুঝতে দিইনি। তো একদম চান্ডাইত যেটাকে বলে আর কি, চান্ডাইতে এমন হয়েছে যে একদম ফজরের রক্তে মায়ের সাথে দেখা করতে গেছি, সবার পেমেন্ট দিয়ে যে মায়ের সাথে একটু দেখা করে আসি, দেখা করে সে বাসায় গিয়ে ঘুমাবো। তো আসার সময় মা জিজ্ঞেস করলো যে বসে গেছিস কেন, যাবি না? মানে একদম তো ফজর রক্ত হয়ে গেছে, চলে যা, বাসায় গিয়ে ঘুমা। তাই বললো আমার বেশি টাকা তো নাই, অল্প টাকা আছে, তোমাকে 4,000 টাকা দিলাম। পরে বললো তোর কাছে মনে হয় আর টাকা নাই। আমি বললাম না, আছে তো। মা তো মাই, মা সব বুঝে আসলে মায়েরা। তো পরে বললো তুই 4,000 টাকা নিয়ে যা, আমার টাকা লাগবে না। তাই বললাম না, আমার কাছে আছে টাকা। এখন দেখলাম আসলে সে টাকাটা নিচ্ছে না, তারপর আমি জোর করে দিয়ে চলে আসছি। তো তখন আমার সেলটা ছিল তখন হোলসেল, আমি রিটেল বিজনেসে আসিনি তখনও, আমাদের রিটেল কোনো আউটলেট নেই। তখন হচ্ছে আমি সেল করতাম কেমন, কিছু কিছু আউটলেট আছে যাদের সাথে আমার হোলসেল বিজনেস ছিল, প্রোডাক্ট দিতাম, আফটার সেল তারা আমাকে পেমেন্ট দিত। তো একটা দোকান থেকে সব টাকা নিয়ে নিয়েছে, তারা বলছে ভাই ঈদের আগে আর কোনো পেমেন্ট দিতে পারবো না। 26 রমজানে তারা আমার ক্লিয়ার করে দিয়েছে, মানে যতটুকু সেল করছে ততটুকু। তো মাকে 4,000 টাকা দিয়ে চলে আসলাম। তারপরে হচ্ছে কেমন যেন লাগতেছিল, মা তাকাই রয়েছে। তো আমার সাথে আমার ম্যানেজার ছিল, ছোট্ট একটা ম্যানেজার ছিল তখন। সে বলল ভাই টেনশন করিয়েন না, টাকা লাগবে না, আমি বাসায় গিয়ে ঘুমাই থাকবো, তারপর ঈদের পরে আবার আমরা শুরু করব, টাকা নাই, কি হয়েছে তাদের, টেনশন করিয়েন না। সবাই টাকা তো দিয়ে দিয়েছেন, আমারও লাগবে না। আর আন্টিকে কিছু টাকা দিয়েছেন, ভাল লাগছে, চলে আসছি। তো রাস্তায় আসার পথে মানে বাসা থেকে বের হওয়ার 8-10 মিনিট পরেই
একটা ভাইয়া কল দিছে, ওনার সাথে আমার একটা বিজনেস ছিল আর কি। আচ্ছা। আসাদ ভাই একটু আসেন দোকানে। আমি বলছি আপনার সাথে তো হিসাব কিতাব ক্লোজ, সাবদির সামনে নেই। কয় তারপরে একটু আসেন। তো বলে কোথায় আছেন? আমি বললাম আছি অমুক জায়গাতে। আসতে কেমন সময় লাগবে? কয় 20 মিনিট। আমি বললাম 20 মিনিট লাগবে। তো উনি বললো ভাই আমি তো গ্রামের বাড়ি চলে যাবো, সব স্টাফ ছেড়ে দিতেছি, একটু পরে ঈদের নামাজ পড়ে চলে যাবো, আপনি আসেন, ফজর রক্ত তো হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসেন। তো ওনার দোকানে গেলাম, যাওয়ার পর উনি বললো ভাই এই নেন একটা টাকা আমাকে দিলাম। বললাম কত টাকা? কিসের টাকা? পরে বললো আজকের আপনার প্রোডাক্ট পাঞ্জাবি 1 পিস 2 পিস 3 পিস এগুলো খুব ভালো সেল করছি, আর এই নেন 40,000 টাকা রাখেন। 40,000 টাকা পেয়ে হ্যাঁ, গেলেন। তখন আমার ম্যানেজার ক্যালকুলেশন করলো যে ভাই খালাম্মাকে 4,000 টাকা দিলেন, দেখেন আপনি আল্লাহ বলেছেন। 40 বানাই দিছে। আমি কিন্তু অবশিষ্ট 1 টাকাও রাখিনি পকেটে। তো মায়ের ব্যাপারটা এমন সেন্সিটিভ ভাইয়া। মায়েরা আসলে, মা অন্য জিনিস, মা আসলে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। মা যেমনই হোক না কেন, 4,000 টাকায় 40,000 টাকা, হয়তো বা আমার বিজনেসে বড় হওয়ার পিছনে এগুলো একটা রিজন ছিল, হুম। যে মায়ের প্রতি ভালোবাসা, আন্তরিকতাটা, সবাই অবশ্যই মাকে ভালোবাসে, কিন্তু এই অথেন্টিক জিনিসগুলো বা এই যে ন্যাচারালিটি, এগুলো থাকতে হবে। মায়ের ব্যাপারে কারুপণ্যতা করা যাবে না, ফ্যামিলির ব্যাপারে করা যাবে না, প্রতিবেশীর ব্যাপারে করা যাবে না। আমি নিজে ভালো থাকবো, আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, হবে না। আমি নিজে ভালো থাকবো, আমার স্টাফগুলো না খেয়ে থাকবে, হবে না। আমার হিসেবটা হলো আমার 1 টাকা আছে, সবাইকে ভাগ করে দিয়ে যদি আমার অবশিষ্ট থাকে সেটা আমি উপভোগ করবো। আর তাঁতবাড়ির কখনো যদি এমন হয় যে 10,000 কোটি টাকার অ্যাসেট আছে, তখন আমি বলবো যে আমার একজন এমপ্লয়ের মিনিমাম 1 কোটি টাকা করে অ্যাকাউন্টে থাকতে হবে। ও, তখন তখন বোঝা যাবে একটা ফ্যামিলি, একটা পরিবার বা একটা তাঁতবাড়ির নামক একটা প্রতিষ্ঠান সাকসেস। আর এখন পর্যন্ত আসলে আমরা সফল না, কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠান অনেক বড় হতে পারে, অনেক বড় হবে যখন পুরো বাংলাদেশের 64 জেলাতে তাঁতবাড়ি মানুষের সেবা নিয়ে যেতে পারবে। আমরা মনে করি আমাদের একটা আউটলেট মানে হচ্ছে একটা সেবা, হুম, মানে মানুষ কম পয়সায় ভালো জিনিস কিনতে পারতেছে, মানুষ অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারতেছে। আর ভাই আমরা একটা জিনিস খুব মেনটেন করি, আমরা কটনকে কটনই বলি, আমরা পলিস্টারকে পলিস্টারই বলি, দেশিকে দেশিই বলি। আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে সেল করে থাকি। হুম। কারণ হচ্ছে একটা প্রোডাক্ট মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে, কি গ্যারান্টি দেন? গ্যারান্টিটা হচ্ছে যে এরকম যে এমন হয় যে ওয়াশের পরে অনেক প্রোডাক্ট আছে যে রং কস ভুস্কু এগুলো চলে যায়, আবার দেন হচ্ছে নেওয়ার পরে সাইজ ঠিকমতো হচ্ছে না, তার মেজারমেন্টে যায় না, আবার হচ্ছে এমন যে পছন্দ হয় নাই। আমরা এমনও প্রোডাক্ট আছে যে ক্যাশব্যাক দিয়ে থাকি, যে এই প্রোডাক্টটা নিয়ে সে পড়তে পারতেছে না। তো প্রথমে আমরা অফার করি যে ভাই আমরা এটা কপি আছে, আপনি চাইলে আরেকটা ট্রায়াল দিতে পারেন। হুম। যদি এমন না হয় তো আমরা একটা ক্ষেত্রে করি কি, যে তার টাকাটা রিটার্ন দিয়ে দিই, কারণ মানুষ তো এটা ব্র্যান্ডেড সবে খুবই রেয়ার। রেয়ার। হ্যাঁ, আমরা চিন্তা করি তো ভাইয়া যে একটা মানুষ তো তার অবস্থানটা কেমন আমরা জানি না, সে কত টাকা ইনকাম করছে সেটাও আমাদের দরকার নেই। বেলা শেষে কিন্তু সবারই কিন্তু কষ্টে উপার্জিত টাকা, সে হয়তোবা তাঁতবাড়িতে সে একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, এটা হতেই পারে না। আমরা চাই সব সময় যে একটা ব্র্যান্ড মানে মানুষ ভয় পায় যে একটা ব্র্যান্ডে গেলেই মনে হয় কিনলে অনেকগুলো টাকা পয়সা লাগে, এরকম না। ব্যাপারটা হলো তাঁতবাড়িতে আসবে, 5,000 টাকা নিয়ে আসলে একটা ফ্যামিলি টোটাল একটা প্যাকেজ যেন কেনাকাটা করতে পারে। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। হুম। আর অবশ্যই তো আমি বললাম যে গ্যারান্টি আমরা দিয়ে থাকি, রং কস ভুস্কু এগুলো যদি লিক করে টোটাল হচ্ছে ক্যাশব্যাক। ভেরি নাইস। আপনার গল্পটা যতই শুনছি ততই ইমপ্রেস হচ্ছি। আপনি পড়ালেখা কোথায় কি করেছেন? এই বরিশালের দিকেই করেছিলেন নাকি ঢাকায় করেছেন? ভাইয়া মিলিয়ে আর কি 2002 সালে ঢাকাতে চলে আসছি। হ্যাঁ। আমার এইচএসসি হচ্ছে 2004, এসএসসি। হ্যাঁ। এইচএসসি 2004। আর হচ্ছে আমি হিফজুল কোরআন শেষ করছি, আমি একজন কোরআনে হাফেজ। ও, কোরআনে হাফিজ একজন মানুষ। আর হচ্ছে আমি পেশায় তো ফ্যাশন ডিজাইনার, আমি হ্যাঁ। ফ্যাশন ডিজাইনিং কোর্স করছি হচ্ছে ঢাকা উত্তরা বিডিআইটি থেকে। ও আচ্ছা। আর হচ্ছে অনার্স কমপ্লিট করছি ইসলাম ইউনিভার্সিটি মুগদা ব্রাঞ্চ থেকে। ওকে। এখান থেকে ইসলামিক স্টাডিজ নিয়ে। আর মাস্টার্স করি নাই আমি, আমার মাস্টার্স হচ্ছে আমি ডিজাইনার। তাহলে সে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছে, সে অনার্স করেছে, সে আবার কোরআনে হাফেজ, ভার্সেটাইল। নাইস, ভেরি নাইস, খুবই ইমপ্রেস। আসলে ভালো করার পিছনে কখনো কখনো এই জিনিসগুলো হয়তো কাজে লেগেছে। পরের প্রশ্নে যাই, এটা আমাদের দর্শকদের জন্য প্রশ্ন, সেটা হলো নতুনদের উদ্দেশ্যে, যারা ব্যবসায় আগ্রহী, উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য 2-4টা টিপস আপনার কাছ থেকে আমি পেতে চাই। কি কি থাকতে হবে গুণ? ধন্যবাদ ভাইয়া, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি যেটা বুঝি যে আমি যে অবস্থানটায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, তো আমি চাই যে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে বা যারা ছোট ছোট স্বপ্ন বুননের জন্য ট্রাই করে, বা হচ্ছে অনেকেরই একটা স্বপ্ন থাকে যে আমি কিছু একটা করব, আমি উদ্যোক্তা হব, তা আসলে ভাই আসলে টিপস দিয়ে আসলে কাউকে কিছু করা যাবে না। এটা আমি এক কথায় বলা যায়, একজন
বাঙালি হিসাবে বা একজন ভাই হিসাবে বা আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি একটা পরামর্শ বলা যায় এটাকে, আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কিছু কথা বলতে চাই। একটা মানুষ যখন একটা ব্যাপারে উদ্যোগ নেবে যে আমি একটা বিজনেস করব, সেই ক্ষেত্রে সর্বপ্রথম তাকে জানতে হবে এই ব্যাপারটা আসলে আমার নিজের কতটুকু এক্সপিরিয়েন্স আছে। যেমন হচ্ছে আমি ক্লোথিং ব্র্যান্ড ডেভেলপ করতে গিয়েছি, তাঁতবাড়ি নামক একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আমার আবেগের জায়গা থেকে আসছে, ভালোবাসার জায়গা থেকে আসছে। আর এটা আসার রিজন ছিল যে আমি তাঁতবাড়ি নামক একটা হেরিটেজ বা তাঁতিদের সাথে ছিলাম বিদে আমার একটা আগ্রহ হয়েছে এখানে, যে আমি হয়তো বা তাঁত শিল্পকে নিয়ে কাজ করতে পারবো, যেটা হারিয়ে যাচ্ছে, অভিজ্ঞতাটা ব্যাপার। হ্যাঁ, ধরে রাখতে পারবো। কিন্তু এটার পিছনে মেইন রিজন ছিল যে আমার একটা অভিজ্ঞতা ছিল, তাঁতিরা সুতা থেকে আনে, তারপরে তারা সুতার কাউন্ট কত হতে পারে, সুতাটা ডাইং করে কিভাবে, গ্রে সুতাটাকে কিভাবে তারা মার্শালাইজ করে, তারপর হচ্ছে ইয়াং ডাইং কিভাবে করে, কাপড় বুনে কিভাবে, টুইস্টিং করে কিভাবে, এই মোটামুটি একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার ছিল বিধেই আমি একটা সাহস করেছি। আর আমি উদ্যোক্তাদের জন্য একটা মেসেজ সর্বপ্রথম দিব যে একটা জিনিস হচ্ছে কি, আমার একটা জিনিস ব্যাপার এক্সপিরিয়েন্স ছাড়া এটা আসলে ইনভলভ হওয়াটা ঠিক হবে না। ন্যূনতম একটা কারিগরি একটা দক্ষতা থাকতে হবে। আপনার যদি কারিগরি দক্ষতাটা না থাকে হাতে কলমে, আপনি যদি প্র্যাকটিক্যাল একটা জিনিস না জানেন, সেটার পিছনে না আগানোটাই বেটার। আপনি যদি 50% আপনার আইডিয়া থাকে, আপনি 100% একটা রিস্ক নিতে পারবেন যে আমি কিছু জানি, তাহলে শুরু করি। না জেনেই যদি হুট করে শুরু করেন তখন আপনার লস হবে। আরেকটা হচ্ছে আপনি একটা জিনিস শুরু করেছেন, আপনার লস হয়েছে, এখন হচ্ছে আপনাকে ট্রাই করতে হবে যে আসলে আমি এতটুকু আসছি, আমার এখানে কি লস হয়েছে, টাইম লস হয়েছে না টাকা লস হয়েছে। যদি মনে হয় যে আপনার টাকা লস হয়েছে, আপনাকে 10 জন মানুষ চিনেছে যে আপনি একটা প্রতিষ্ঠান শুরু করছেন, নাম হচ্ছে, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অর্গানিক, তো এই প্রতিষ্ঠানটা কতজন চিনে বরিশালে সবাই চেনে, কিন্তু তার প্রোডাক্টে লস হয়। এই চেনাটা কিন্তু একটা অ্যাসেট, চেনাটাই হচ্ছে একটা ব্র্যান্ডিং। তাহলে কি করতে হবে, আপনাকে আসলে কোন কারণে আপনার লস হয়েছে সেই দিকগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, যে আসলে কি কারণে আমার লস হয়। আসলে কি আমি কস্টিং, আমার ক্ষেত্রে এটা হয়েছে কস্টিং বেশি করে ফেলতাম, মেকিং চার্জ আমাদের বেশি হয়ে যেত, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। একজন উদ্যোক্তা বারবার হোঁচট খাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে না, পৃথিবীতে ওয়ার্ল্ডে যতগুলো উদ্যোক্তা আছে বা যারা সাকসেস, তারা কিন্তু কেউই এক টানে বা এক লাফ দিয়ে গাছে উঠতে পারেনি। সবারই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সবাই হচ্ছে একাধিকবার হোঁচট খাইছে, তারপরে হচ্ছে আগাইছে। আর সেটার বাইরে আমিও না, আমি অবশ্যই এরকম একাধিকবার হোঁচট খেতে 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 এই পর্যন্ত আসছি। হয়তো বা সেই হোঁচটগুলো না খাইলে আজকে এই পর্যন্ত আসতাম না। আর আমি মেসেজটা এটাই দিতে চাই যে লস হইলেই যে বিজনেস ছেড়ে দিতে হবে ব্যাপারটা এরকম না, আবার ট্রাই করতে হবে কিভাবে সংশোধন করে, কারেকশন করে, যে আমাকে ওই জিনিসগুলো কারেকশন করে ট্রাই করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, পুঁজি, এটা আসলে কোনো বিষয় না। একটা টিম গঠন করতে হবে, একা না পারলে 3 জন মিলে ট্রাই করতে হবে, 4 জন মিলে ট্রাই করতে হবে। কেউ টাকা দিবে, কেউ পরিশ্রম করবে, কেউ তার এক্সপিরিয়েন্স কাজে লাগাবে, কেউ মার্কেটিং করবে। একা কখনোই সম্ভব না। একজনের টাকা আছে, একজনের এক্সপিরিয়েন্স আছে, একজনের মার্কেটিং বুঝে, একজনের সেল বুঝে, তো 4 জন মিলে কিন্তু একটা টিম হয়ে যায়। যখন টিম গঠন করে কাজ করবে তখন একটা অর্গানাইজ হয়ে যাবে। আর একটা অর্গানাইজ কখনো পড়ে না, তখন এটা পাবলিক করতে খুব বেশি সুবিধা হয় আর কি। আর একজন উদ্যোক্তা, আমি যেটা বুঝি, এককভাবে কখনোই আগানো পসিবল না, এটা যৌথভাবে আগানোটা খুব সহজ। ভেরি নাইস, অনেকগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। ব্যবসা তো আমিও টুকটাক করছি, এখান থেকে আমি নেয়ার চেষ্টা করছিলাম যে আমার কোনটা কোনটা এখান থেকে আমার জন্য উপযোগী। আমরা একদমই শেষে চলে এসেছি। এখন যে প্রশ্নটা করবো, ইট উইল বি আওয়ার লাস্ট কোশ্চেন, সেটা হলো হোয়াট ইজ ইউর প্ল্যান, সামনের দিকে পরিকল্পনাটা? ভাই, আমাদের পরিকল্পনা হচ্ছে যে এমন যে বাংলাদেশের 64 জেলাতে প্রথমে আমরা আমাদের তাঁতবাড়ির সেবামূলক যে তাঁতবাড়ির প্রতিষ্ঠান আছে, তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের যে রিটেল আউটলেটগুলো আছে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলাতেই আমরা একটা করে আউটলেট নিব ইনশাল্লাহ, যেটা টোটালি তাঁতবাড়ির ব্যানারে হবে, তাঁতবাড়ি নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ, যেটা হচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি বা ডিলারশিপে আমরা যাব না। আর আমাদের যেহেতু আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা চাই যে এখানে মানুষ ভালোবেসেই তাঁতবাড়িতে কেনাকাটা করবে। আর 64তে জেলাতে মানে হচ্ছে যাওয়া, মানে হচ্ছে যে 64 জেলার মানুষকে আমাদের মেসেজ বা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে পারলাম, আমরা মনে করি এটা একটা সেবা। আর আমাদের সাথে যত তাঁতিরা কাজ করে, যত এমপ্লয়ি কাজ করে, সবাই যেন স্বাবলম্বী হতে পারে, এটা আমাদের মেইন প্ল্যান। সবাই যেন স্বাবলম্বী হতে পারে। ওকে, ভেরি গুড প্ল্যান, আধুনিক পরিকল্পনা। আর আরেকটা হচ্ছে পর্যায়ক্রমে যেন আমাদের এমপ্লয়ি যারা আছে এখানে শুধু সার্ভিস না,
সাথে সাথে তারাও যেন তাঁতবাড়ির শেয়ার হোল্ডার হতে পারে, সবাই তাঁতবাড়ির মালিক শেয়ার হোল্ডার হতে পারে, শেয়ার হোল্ডার হতে পারে। এটা আমি নতুন প্ল্যান করেছি যে তাঁতবাড়ির একজন এমপ্লয়ি যদি এখান থেকে একটা শেয়ার নিতে পারে তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তখন হবে কি, তখন তাঁতবাড়ির গ্রোথ আরো বেড়ে যাবে। তখন সে চিন্তা করবে আমি তো এখানে শুধু জব করতেছি না, আমিও তাঁতবাড়ির একজন অংশীদার, তো আমি কেন তাঁতবাড়িকে আরো আগাইয়ে নেব না। অলরেডি আমরা এইভাবে প্ল্যান করছি, দিতেছি। আমাদের ম্যানেজমেন্টে যারা আছে অনেকেই আমাদের সাথে শেয়ারিং এ যুক্ত হয়েছে। আর তারপরেও ভাই আমাদের সাথে সাইলেন্ট ভাবে অনেকে যুক্ত আছে, এটা হচ্ছে না বললেই না। আলহামদুলিল্লাহ, তাদেরকেও সাধুবাদ জানাই যে তারা হয়তো আমাদেরকে আরো হেল্প করবে তাঁতবাড়িকে এগিয়ে নেওয়ার জন্য। তাদের পরিবার যেন মানে খুব ভালো থাকে, দোয়া করি আল্লাহর কাছে। আর আরেকটা প্ল্যান হচ্ছে যে আমি তাঁতিদের জন্য যতটুকু করতে পেরেছি সামনের দিকে ইনশাআল্লাহ ট্রাই করব যে যৌথভাবে তাঁতিরা আমরা মিলে আরো ভালো কিছু করব, যেন তাঁত শিল্পটা যেন হারিয়ে না যায়। এটার মধ্যে একটা আধুনিক ছোঁয়া দেওয়া, যেমন আমাদের তাঁতবাড়ির একটা স্লোগান আছে, প্রাচীন আধুনিক স্পর্শ। মানে তাঁত শিল্পটাকে আরো কিভাবে আরো আধুনিক করা যায়, মানুষ যেন আধুনিকের সংমিশ্রণে তাঁতটাকে পায়। এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস, মূল টার্গেট। আর হচ্ছে আমাদের তাঁতবাড়ি নামক প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা ফুড হ্যাভেন আছে, ফুড কর্নার। সেটাকে আমরা প্রত্যেকটা আউটলেটের সাথে সাথে 64 জেলাতে এটাকে ছড়িয়ে দেয়া, মানুষ যেন মানে কাপড়ের পাশাপাশি অর্গানিক খাবারগুলো যেন খেতে পারে। আমাদের ফুড হ্যাভেনটা হলো গিয়ে ওয়ারিতে ফুড হ্যাভেনটা হলো গিয়ে যতটুকু শুনেছি আমি, এটা হলো একদম অ্যাটাচ উইথ ওয়ারি আউটলেট, একটা পার্ট। এখান থেকে খেয়ে এখান থেকে বের হয়ে আবার সে ওই শপিং করতে পারবে, রাইট? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, হচ্ছে আমাদের এখান থেকে কিছু অর্গানিক খাবার যেন কাস্টমার খেতে পারে, আমাদের ক্লায়েন্টরা যেন বাজে খাবারের এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গাতে নেয়, আমাদের কেনাকাটা করে যেন একটু রিল্যাক্সে বসে একটু খেতে পারে। তার মানে এই ফুড হ্যাভেনটাও আপনি যাচ্ছেন আস্তে আস্তে স্প্রেড করতে। আপনি যাচ্ছেন স্বাবলম্বী করতে কাদেরকে? তাঁতিদের সঙ্গে যারা তাঁত শিল্পের সঙ্গে যারা জড়িত তাদেরকে আর কি। এক্স্যাক্টলি। তো গাইস, আপনারা চিন্তাধারাগুলো একটু নোট করতে পারেন। প্রথম কথা হলো, বিজনেস যারা করবে তাদের জন্য কিন্তু অনেকগুলো পরিকল্পনা উনি বলেছে, অভিজ্ঞতা না থাকলে নয়, একা নয়, এবং ভালো করে পরিকল্পনা করে স্কেচ করে অ্যানালাইসিস করে আসতে হবে। ভাইয়া যখন তার বলছে যে কি কি পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে অনেকেই হয়তো আউটলেট পর্যন্ত বলতো আমি এটা করতে চাই। দারুণ একটা কথা বলেছে, যাদের সঙ্গে কাজ করছে তাদেরকে নিয়েই পরিকল্পনা, স্বাবলম্বী করতে চায়। এর মধ্যে আরো একটি কথা বলেছে, কি করতে চায়, সে শেয়ার হোল্ডার বানাতে চায় তাদের এমপ্লয়ীদেরকেই, সো দ্যাট তারা যেন আরো এন্থনি এখানে কি করে, কাজ করে। এরকম অনেকগুলো সুন্দর সুন্দর উক্তির মতো করে উক্তিমালা আজকে মনে হলো এই পডকাস্টটা থেকে আমি শুনলাম। তো দারুণ একটি টাইম পাস করলাম। নট অনলি এটা একটা পডকাস্ট ছিল, একজন আমার সামনে সিনিয়র বিজনেসম্যান, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার সামনে বসা, তার কাছ থেকে ইভেন আমিও এখান থেকে অনেক কিছু হলো গিয়ে জানলাম, বুঝলাম। বিহাইন্ড দ্য সিন হয়তো আরো অনেক কিছু আমি জানার, বোঝার চেষ্টা করব। খুব ভালো লাগলো, খুব ওয়েটফুল একটা পডকাস্ট আমার মনে হলো। আমি আজকে এটা শেষ করতে যাচ্ছি। আসাদ ভাই, আপনাকে ধন্যবাদ হ্যালো বরিশালে আসার জন্য। আসাদ ভাইয়ের জন্য শুভকামনা। বরিশালে যারা আছেন তারা তাঁতবাড়ির সঙ্গে কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।